আজকে আমাদের গল্প করুণা ধারায় এসো। এমন তো হওয়ার কথা নয়, আগে কখনো হয়নি। সকাল 8:30 হবে তখন। রোজকার মতো প্রতিবেশী দম্পতির ফ্ল্যাটের বেল বাজালেন মিস্টার খেতোয়াত। অন্যদিন একবার বাজালেই হয় মিস্টার নওলখা নয় তার স্ত্রী দরজাটা খুলে দেন। সকালের চা বিস্কুট প্রায় রোজই নওলখা পরিবারের সঙ্গেই খান যুগল কিশোর খেতোয়াত। বছরভর একই রুটিন। এদিন হঠাৎ অন্যথা হলো। টানা বেল বাজিয়ে গেলেও কোনো সারা শব্দ এলো না। কিন্তু কেন এমন হলো? শরীর খারাপ? যদি হয়ও একসঙ্গে দুজনের? না, গোলমাল লাগছে। সাধারণত 8:45 দিকে রোজকার গৃহকর্মীরা চলে আসেন নওলখা দম্পতির ফ্ল্যাটে। সবার আগে আসেন প্রতিমা। দীর্ঘদিন কাজ করছেন এ বাড়িতে, খুবই বিশ্বাসী তিনি। ফ্ল্যাটের একটি ডুপ্লিকেট চাবিও তার কাছে রাখা থাকে। কখনো যদি মালিক মালকিনের অনুপস্থিতিতে জরুরি দরকার পড়ে, তাই এই ব্যবস্থা। প্রতিমা এলেন। দরজার বাইরেই অপেক্ষা করছিলেন উদ্বিগ্ন মিস্টার খেতোয়াত। আর এক প্রস্ত বেল বাজানোতেও দরজা যখন খুলল না, ব্যবহার করা হলো ডুপ্লিকেট চাবি। ভিতরের দৃশ্য মর্মান্তিক, বিভৎস বলা চলে। পুলিশে খবর দেওয়ার সিদ্ধান্ত নিতে মিনিট খানিকও লাগলো না অন্য আবাসিকদের। ভবানীপুর থানার ঘটনা, প্রায় 26 বছর আগে। কেস নম্বর 563, তারিখ 25/12/91, ধারা 120B, 302, 394, 34 IPC। অপরাধমূলক ষড়যন্ত্র, খুন, লুট করতে গিয়ে ইচ্ছাকৃত কাউকে আঘাত করা এবং একই অপরাধের উদ্দেশ্যে একাধিকের সম্মিলিত পরিকল্পনা। শরৎ বোস রোডের উপর 11 তলার অভিজাত বহুতল রামেশ্বর অ্যাপার্টমেন্টস। সেন্ট জনস ডায়োসিসান স্কুলের লাগোয়াই প্রায়। 10 তলায় ফ্ল্যাট নম্বর 10C-তে থাকতেন নওলখা দম্পতি, যাদের মৃতদেহ আবিষ্কৃত হলো দরজা খোলার পর। প্রশস্ত ফ্ল্যাট, ঢুকেই একটা বড় হলঘর, 2টো বেডরুম, অ্যাটাচড বাথসহ, একটা গেস্ট রুম। রান্নাঘর যেমন থাকে তেমন। হলঘরের একটা দিক ডাইনিং রুম হিসেবে ব্যবহৃত হয়, আর এক কোণায় ছোট্ট একফালি জায়গায় পার্টিশন করে লাইব্রেরি কাম স্টাডি রুম। সম্পন্ন পরিবারে যেমন হয়, ফ্ল্যাট জুড়ে দামি আসবাবপত্র সাজানো গোছানো পরিপাটি। গিরিশ কুমার নওলখা, বয়স 59। তার নিথর দেহ পড়ে আছে স্টাডি রুমের কার্পেটের উপর। পাজামা পাঞ্জাবি শরীরে, গলায় একটি দামি শাল দিয়ে ফাঁস দেওয়া। নাকমুখ দিয়ে চুইয়ে পড়ছে রক্তবিন্দু। সন্দেহ নেই কোনো শ্বাসরোধ করে খুন। একজোড়া পুরনো ফুটি ফাটা চপ্পল, যা দৃশ্যতই গিরিশবাবুর হতে পারে না, পড়ে আছে মৃতদেহর পাশে। একটু দূরে একটা খালি গ্লাস। বিনা নওলখা, বয়স 55, প্রাণহীন দেহ 2টি বেডরুমের একটিতে পড়ে আছেন উপুর হয়ে, প্রায় বিবস্ত্রা। রাত পোশাকটি ছিন্ন ভিন্ন। চোখে মুখে আঘাতের চিহ্ন, রক্তপাত হয়েছে একটু। পেটের নিচে একটা বালিশ। গলায় শাড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে আততায়ী বা আততায়ীরা। শাড়ির একটি প্রান্ত গলায় জড়ানো, অন্য প্রান্ত বাঁধা সিলিং ফ্যানে। মৃতার হাউস কোট ভাসছে লাগোয়া বাথরুমের কমোডে। হলঘরের টেলিফোন এবং ইন্টারকম সংযোগ বিচ্ছিন্ন। তার কেটে দিয়েছে যে বা যারা ঢুকেছিল। এক পুত্র এবং এক কন্যা ছিল নওলখা দম্পতির। কন্যা থাকেন ইন্দোরের শ্বশুর বাড়িতে। পুত্র নীলেশ আর পুত্রবধূ অনুরাধা 11 ডিসেম্বর বেড়াতে গিয়েছিলেন উত্তর ভারতে। ফেরার কথা ছিল 24 তারিখ। ফোন করে দিন দুয়েক আগে মা বাবাকে জানিয়েছিলেন প্লেনের টিকিট না পাওয়ায় 26 তারিখ ফিরবেন। সস্ত্রীক নীলেশ যে ঘরটিতে থাকতেন সেটি অক্ষত এবং তালাবন্ধ। বাকি ঘরগুলি অবশ্য অক্ষত ছিল না। ছড়িয়ে ছিটিয়ে আসবাবপত্র। ভেঙে তছনছ করা হয়েছে গেস্ট রুমের কাঠের আলমারিটা। ইতস্তত হয়ে পড়ে আছে কাঠের টুকরো টাকরা। বেশ কিছু জিনিসপত্র যে লুট হয়েছে অনায়াসে অনুমেয়। কেসের তারিখটি শুরুতেই লিখেছি, খেয়াল করবেন, 25/12/91, বড়দিনের সকাল। ক্রিসমাস ইভের নিশিযাপন শেষে একটু দেরি করে ঘুম ভাঙছে কলকাতার। রাস্তাঘাটে মানুষজন, গাড়ি ঘোড়া কম। দেরি আছে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, পার্ক স্ট্রিট, রেস্তোরাঁ বা ক্লাবে জনপ্লাবন শুরু হতে। দম্পতি হত্যার জেরে শুভদিনের সকাল
অশুভ হয়ে দেখা দিল কলকাতা পুলিশের কাছে। প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তৎকালীন নগরপাল। খবর পেয়ে দ্রুত এলেন ঘটনাস্থলে। এলেন ডিসিডিডি গোয়েন্দা বিভাগের প্রধান, ভবানীপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার অফিসারেরা। লালবাজার কন্ট্রোল রুম খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট সবাইকে বার্তা দিয়েছে দ্রুত। কাপল ফাউন্ড মার্ডার্ড ইন শরৎ বোস রোড অ্যাপার্টমেন্ট, রিচ দ্য স্পট অ্যাট দ্য ইয়ার্লিয়েস্ট। কৌতূহলী জনতার লাগাম ছাড়া ভিড় তখন অ্যাপার্টমেন্টের বাইরে। সামাল দিতে গলদঘর্ম অবস্থা পুলিশের। জটিল কেসে যা সচরাচর হয় কলকাতা পুলিশে, প্রাথমিক তদন্ত শুরু করে স্থানীয় থানার পুলিশ। গুরুত্ব বুঝে কখনো রহস্যভেদের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা বিভাগকে, কখনো থানার অফিসাররাই তদন্ত চালান। নগরপাল অকুস্তরে দাঁড়িয়েই সিদ্ধান্ত নিলেন এই জোড়া খুনের তদন্ত করবে ডিটেকটিভ ডিপার্টমেন্ট। হোমিসাইড শাখা তৎকালীন সাব ইন্সপেক্টর সুজিত মিত্র তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত হলেন। গিরিশবাবুর দেহের পাশে পড়ে থাকা চপ্পল আর গ্লাস, বীণা দেবীর হাউস কোট, ভাঙা আলমারির কাঠের টুকরো এবং ঘটনাস্থলের ডাইনে বাঁয়ে সামনে পিছনে অর্ধপ্রান্ত খানা তল্লাশি করে তৈরি হলো বাজেয়াপ্ত সামগ্রীর নথি। পুলিশি ভাষায় সিজার লিস্ট। মোটামুটি ডেভেলপ করা যোগ্য হাতের আর পায়ের ছাপ পাওয়া গেল কিছু বিভিন্ন মাপের। সংগ্রহ করা হলো সযত্নে। লুট এবং জোড়া খুনে যে একাধিক ব্যক্তি জড়িত সেই ধারণা বদ্ধমূল হলো গোয়েন্দাদের। খুনি কে বা কারা সে সূত্র অবশ্য তখনও পর্যন্ত অধারাই। এখানে রামেশ্বর অ্যাপার্টমেন্টের একটা বিবরণ দেওয়া প্রয়োজন। 19A শরৎ বোস রোডের বহুতলটি তৈরি করেছিলেন যুগল কিশোর খেতোয়াত 7-এর দশকে। খেতোয়াত পরিবারের নানাবিধ ব্যবসায়িক কর্মকাণ্ড ছিল, তবে গৃহনির্মাণ আর পরিবহন ব্যবসায়ী ছিল প্রধান। নিজে সপরিবারে থাকতেন ডুপ্লে ফ্ল্যাটে, 10 তলার 10A আর 11 তলার 11A মিলিয়ে। একতলায় যুগল কিশোর আর তার ভাই প্রহ্লাদের আলাদা দুটি অফিস ছিল, যথাক্রমে রামেশ্বর ট্রান্সপোর্ট লিমিটেড এবং ভারত রোডওয়েজ লিমিটেড। আর ছিল রিসেপশন সেন্টার, কেয়ারটেকারের অফিস এবং একটি কমিউনিটি হল। 2 থেকে 10 অন্য প্রতিটি তলায় 4টি করে আবাসিক ফ্ল্যাট। আবাসিকরা সকলেই অর্থবান ছিলেন। সুরক্ষা সতর্কতায় কার্পণ্য করেননি একটুও। উঁচু দেওয়াল দিয়ে ঘেরা প্রাঙ্গণ, লোহার সূচিমুখ শলাকা পাঁচিল বরাবর, 2টি গেট বাইরে, একটি ঢোকার অন্যটি বেরোনোর। ভিতরেও মজবুত নিরাপত্তা। 2টি সিঁড়ি, একটি আবাসিকরা ব্যবহার করেন, অন্যটি ফ্ল্যাটগুলি স্থায়ী বা অস্থায়ী কাজের লোক, সাফাই কর্মী, ড্রাইভার, দুধওয়ালা, খবরের কাগজ দেওয়ার লোক ইত্যাদি। 2টি স্বয়ংক্রিয় লিফট, সেখানেও একই নিয়ম, আবাসিকদের জন্য একটি, বাকিদের অন্যটি। সুরক্ষা নিশ্চিন্ত করতে বেসরকারি নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দিয়েছিলেন আবাসিকরা। ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিটেকটিভ এজেন্সির ঊর্ধ্বধারী রক্ষীরা 3 শিফটে পাহারায় থাকতেন 24 ঘন্টা। ঢোকা বেরোনোর গেটে তো বটেই, বেসমেন্টের পার্কিং স্পেসে এবং একতলায় রিসেপশনে সতর্ক প্রহরা ছিল। ইন্টারকামে রিসেপশনের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল প্রতিটি ফ্ল্যাটের। নিয়ম ছিল, পরিচিত আবাসিক বা কর্মী অ্যাপার্টমেন্টের সিঁড়ি বা লিফটে উঠলে নিরাপত্তা রক্ষীরা কোনো রকম বাধা দেবেন না। পরিচিতের সঙ্গে অপরিচিত কেউ থাকলেও নয়। সম্পূর্ণ অপরিচিত কেউ ঢুকলে আটকানো হবে রিসেপশনে। নাম কি, কোন ফ্ল্যাটে যেতে চান, কি প্রয়োজন ইত্যাদি জেনে ইন্টারকামে যোগাযোগ করা হবে সংশ্লিষ্ট ফ্ল্যাটে। সবুজ সংকেত পেলে তবেই লিফট বা সিঁড়িতে ওঠার অনুমতি মিলবে। প্রতিটি ফ্ল্যাটে ছিল ইয়ের লক, আই হোল আর কলিং বেল। এত কিছু, তবু খুন হয়ে গেলেন নওলাখা দম্পতি। আজকে নিরিখে ভাবলে মনে হয় সবই ছিল, শুধু সিসিটিভির ব্যবস্থাটাই ছিল না। এখন শুধু অভিজাত এলাকায় বা ঝাঁচকচকে শপিং মলেই নয়, সিসিটিভি লাগানোর প্রয়োজনীয়তা উপলব্ধি করে ছোট বড় অসংখ্য আবাসনের মানুষেরা। এতে অপরাধীকে চিহ্নিত করতে সুবিধা হয়। ক্যামেরা আছে আন্দাজ করতে পারলে অবচেতনে একটা ভয়ও কাজ করে দুষ্কৃতীদের। এই সুবিধাটা থাকলে আলোচ্য জোড়া খুনের কিনারা নিশ্চিত সহজতর হতো। মাথার ঘাম পায়ে ফেলতে হতো না গোয়েন্দাদের। মাথার ঘাম পায়ে ফেলার পর্বে ঢোকার আগে বলে নেওয়া ভালো, 2 তলা থেকে 10 তলা স্থায়ী গৃহকর্মীদের জন্য কোয়ার্টার ছিল প্রতি ফ্লোরেই। 10 তলায় 4টি ফ্ল্যাটে 10C এর নওলাখা পরিবার ছাড়া থাকতেন 10A তে খেতোয়াতরা,
10B আর 10Dতে যথাক্রমে রাজেশ মেহতা আর দীপক মোঘানির পরিবার। নওলাখাদের 3 জন স্থায়ী কাজের লোক ছিল। প্রতিমা, যার কথা শুরুতে বলেছি, তিনি ছাড়াও মনিকা এবং শম্ভু, 3 জনই নির্দিষ্ট কোয়ার্টারে থাকতেন 10 তলাতেই। ময়নাতদন্ত সাঙ্গ হল বড়দিনের বিকেলেই। শ্বাসরোধ করেই খুন। দম্পতির মৃত্যুর আনুমানিক সময় রাত 10টা থেকে 10:30টার মধ্যে। জিজ্ঞাসাবাদ দিয়ে শুরু হলো তদন্ত। গিরিশবাবু বা বীণা দেবী যেই দরজা খুলে থাকুন, পরিচিত না হলে নিশ্চয়ই খুলতেন না। আই হলে দেখেছেন চেনা মুখ, অতএব খুলেছেন। সে বাসিন্দা হোক আর কর্মী, আবাসিকের কারো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা অবশ্যম্ভাবী অপরাধের নেপথ্যে, পুলিশি পরিভাষায় যাকে বলে ইনসাইডার জব। 36টি ফ্ল্যাটের বাসিন্দা যারা সে রাত্রে ছিলেন বা ছিলেন না, সমস্ত স্থায়ী অস্থায়ী গৃহকর্মী, বেসরকারি নিরাপত্তা সংস্থাটির লোকজন, জেরা থেকে বাদ গেলেন না কেউ। জেরা চলল বড়দিনের রাতভর, তার পরের দিনও লাগাতার। কিন্তু বিধি বাম, শত চেষ্টাতেও ভরসাযোগ্য সূত্র মিলল না। কেউ স্বীকার করলেন না কিচ্ছু। এগোনোর মতো খড়কুটো এলো না হাতে। কেউ না কেউ মিথ্যে বা অর্ধসত্য বলছিলেন, এটা আন্দাজ করা যাচ্ছিল, কিন্তু প্রমাণহীন আন্দাজ খুনের তদন্তে মূল্যহীন। প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেল ঘটনার। অন্ধকারে ঢিল ছোড়াতেই তখনও আটকে আছে তদন্ত। পুলিশি ব্যর্থতা নিয়ে মিডিয়ায় চলতে থাকলো কাটাছেঁড়া, যেমনটা হয়ে থাকে। পুলিশ পিসি সরকার নয়, জাদুদণ্ড নেই কোনো রাতারাতি কিনারার, সেটা আমরা ভুলেই গেছি। বর্তমান সময়ে তদন্তের একটা সুবিধা আছে, প্রযুক্তির সুবিধা, ইলেকট্রনিক সার্ভেইলেন্স। মোবাইল ফোনের সূত্রে অনেক অপরাধের কিনারা হয়, সকলেই জানেন। দুর্ভাগ্য ঘটনা 1991-এর। এদেশে মোবাইল ফোনের ব্যবহার শুরু যার 4 বছর পর। যেটা ছিল না তো ছিল না, এটা না পাওয়াই থাক, ধরে নিয়েই সে সময় এগোতে হতো গোয়েন্দাদের। কত যে অপরাধের কিনারা হয়েছে স্রেফ নিবিড় সোর্স ওয়ার্ক দিয়ে 8 আর 9-এর দশকে তালিকা শেষ করা যাবে না লিখে। সোর্স বড় বিষম বস্তু পুলিশ দুনিয়ায়। ঠিকঠাক ব্যবহার করতে পারলে 90% ক্ষেত্রে সিদ্ধিলাভ অবধারিত, না পারলে লবডঙ্কা। অপরাধ জগতের খবর কোনো সাধু সন্ন্যাসী দেবেন না, দেবে অপরাধীরাই, যাদের নিত্য বিচরণ অন্ধকার জগতের অভ্যন্তরে। লালমোহন বাবুকে মনে পড়ছে লিখতে গিয়ে প্রদোষচন্দ্র মিত্রের উদ্দেশ্যে বলেছিলেন, আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। সোর্স অবশ্য শুধু কাল্টিভেট করলেই হয় না, নার্চারও করতে হয়। সোর্স লালন করাটাও এক বিশেষ শৈলী, সবাই পারেন না। যারা পারেন রহস্য ভেদে তারা এগিয়ে থাকেন, কিন্তু সতর্কতাও নিতে হয় সোর্স ব্যবহারে। সোর্সের মধ্যেই ভূত যাতে তৈরি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হয়। সোর্স আদেও খাটাখাটনি করছে কি না, অফিসারের মন রাখতে গাঁজাখুরি গল্প শোনাচ্ছে কি না নজর রাখতে হয় তাও। কখনো সখনো সোর্সের পিছনে লাগানো হয় দ্বিতীয় সোর্সও। সত্যিটা স্বীকার করা যাক, গল্পের ফেলুদা ব্যোমকেশ, এরকুল পোয়ারো, শার্লক হোমসের রহস্যভেদের রোমাঞ্চ রোম্যান্স বাস্তবের তদন্তে থাকে না। থাকে না আটপোড়া সিগারেটের টুকরো, থাকে না বাগানে ঝোপঝাড়ের কাদায় পায়ের ছাপ, থাকে না হুমকি চিরকুট বা সমগোত্রীয় কিছু। সূত্র কিছুতেই না মিললে ভরসা করতে হয় সোর্সের উপর। কল্পনার গোয়েন্দা গল্প খুবই উপভোগ্য, গোগ্রাসে গেলার মতো। বাস্তবে তদন্ত কিন্তু ভিন্ন, অন্তত 90% ক্ষেত্রে। প্রতি পদে উত্তেজনার আঁচ পোহানো নেই, নির্মোহ পরিশ্রম আছে। রুদ্ধশ্বাস রোমাঞ্চ নেই, আপ্রাণ অধ্যবসায় আছে। আপন মনের মাধুরী নেই, মরিয়া একাগ্রতা আছে। নির্মাণের জগৎ মূলত, সৃষ্টির নয় ততটা। এবার তদন্তে ফিরি। সোর্স লাগানো হলো একাধিক, প্রত্যেকেই পোড় খাওয়া। বলে দেয়া হলো দুটো কথা। 1, জোড়া খুন নিয়ে অপরাধ জগতে কিছু কানাকানি হচ্ছে কিনা এই খবর চাই। 2, খোঁজ খবর দরকার। অন্ধকার দুনিয়ার হোক বা না হোক, আশেপাশের মহল্লায় কেউ কি হঠাৎ বেশি টাকা খরচ করছে? জীবনযাত্রায় চোখে পড়ার মতো বদল এসেছে কারো? মোটা কথা, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। এবং দ্রুত পাওয়াও গেল বহু প্রতীক্ষিত সূত্র। সৌজন্য তদন্তকারী অফিসারের দুর্ধর্ষ সোর্স নেটওয়ার্ক। খবর এলো 27 তারিখ গভীর রাত্রে। পদ্মপুকুরের কাছাকাছি এক ঠেকে
মদ জুয়ার আসর চলছে, যেখানে জাঁকিয়ে বসেছে সোর্স। এই ঠেকে তার দীর্ঘদিনের যাতায়াত। এসব আড্ডায় মোটামুটি সবাই সবার পরিচিতই হয়। সে রাতের মোচ্ছবে মধ্যমণি এক অপরিচিত যুবক। জোয়ার বোর্ডে টাকা ওড়াচ্ছে দেদার। নতুন কেনা দামি ইয়াশিকা ইলেকট্রিকো 35 ক্যামেরা দেখাচ্ছে বাকি সবাইকে। কিনে এনেছে বিলিতি মদের বোতল। ফুর্তির প্রাণ গড়ের মাঠ। নেশা চড়তেই জড়ানো গলায় হিন্দি গান, ঘুরে ফিরে একটাই বারবার, তদবির সে বিগড়ি হুই তকদির বানালে আপনে পে ভরসা হ্যায় তো ইয়ে দাও লাগালে দাও লাগালে। 1951 মুক্তিপ্রাপ্ত গুরু দত্ত পরিচালিত সুপারহিট ছবি বাজির সেই সুপারহিট গান, শচীন দেব বর্মনের সুরে, গীতা বালির লিপে গীতা দত্তের সেই আশ্চর্য জাদুকরী কণ্ঠ। গানে অবশ্য সোর্সের মন ছিল না, রুচিও ছিল না। তার ষষ্ঠ ইন্দ্রিয় ততক্ষণে সজাগ। এই চ্যাংরা টাইপ ছেলেটা এত টাকা পেল কি করে? আর এক পেগ বানানোর মাঝে নেহাতি হালকা চালে প্রশ্ন ছুড়ে দিল অপরিচিত যুবককে। এখানে নতুন দেখছি, কি কাজ করো গুরু তুমি? যুবক ততক্ষণে নিরাপদ রকমের মাথা উত্তর দিল হালকা চালেই, পিয়নের কাজ করি বড় লোকের বাড়িতে। ও কাজ আর করবো না শালা। সোর্স মারফত খবর পেয়ে সেই রাতেই তোলা হলো বড়লোক বাড়ির পিয়নকে। অপরাধ জগতে কথিত আছে, লালবাজারের গোয়েন্দা বিভাগের ইন্টারগেশন রুমে ঢুকলে সমস্ত রকম নেশা নিমেষে কেটে যায়। আকণ্ঠ মদ্যপান করে এলেও সদ্বিদ ফিরতে সময় লাগে না। নতুন অতিথির ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। আদর যত্ন করার আগেই স্বীকারোক্তি এলো স্ফোতস্ফূর্ত। স্যার, আমি খোকনগিরি, খেতোয়াত সাহেবের অফিসে পিয়নের কাজ করি। খুন আমি একা করিনি স্যার, রাজু, কামিনী আর জগদীশও ছিল স্যার। বেশ, পুরোটা বল এবার, কীভাবে করলি, কেন করলি? উত্তরে খোকনের প্রাথমিক প্রতিক্রিয়া মুহূর্তের জন্য বাকরুদ্ধ করে দিল। দুধে গোয়েন্দাদেরও টনক নড়ে গেল। লোভে পড়ে করেছি স্যার। খুন করার জন্য ম্যাডাম 1 লাখ টাকা দেবেন বলেছিলেন। ম্যাডাম? কোন ম্যাডাম? বিমলা ম্যাডাম, খেতোয়াত সাহেবের স্ত্রী। বিস্ময়ে ধাক্কা কাটিয়ে উঠে জেরা শুরু হলো খোকনকে। জানা গেল যা ঘটেছিল, যেভাবে ঘটেছিল, যে কারণে ঘটেছিল। খেতোয়াত পরিবার ও নওলাখা পরিবারের সামাজিক পরিচয় 8-এর দশকের শুরু থেকেই। নওলাখারা তখন বালিগঞ্জের মুলেন স্ট্রিটে থাকতেন। একসঙ্গে বাইরে খাওয়া দাওয়া, উৎসব উদযাপন, ঘনিষ্ঠতা বেড়েছিল ক্রমশ। বিমলা খেতোয়াত এসব পছন্দ করতেন না। অন্তর্মুখী স্বভাবের মহিলা ছিলেন, একটু রক্ষণশীল মানসিকতারও। পুজো আর্চা, ঘর সংসারেই বেশি স্বচ্ছন্দ। নওলাখা দম্পতি আবার জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগে বিশ্বাসী। ক্লাব পার্টিতে যাতায়াত নিয়মিত। যুগল কিশোর খেতোয়াতও তাই। হই হুল্লোড় তারও মন পছন্দ। নিয়মিত সামাজিক মেলামেশা চলতে চলতেই যুগল কিশোর আকৃষ্ট হলেন বিনা নওলাখার প্রতি। একতরফা ছিল না আকর্ষণ। বিবাহ বহির্ভূত প্রণয়ে সম্মতি ছিল বিনারও। দুজনেই তখন মধ্য 40। বালিগঞ্জের বাড়ি বেচে 1986-তে রামেশ্বর অ্যাপার্টমেন্টে উঠে এলেন নওলাখারা। প্রণয়িনীকে প্রতিবেশিনী হিসেবে পাওয়ার তাগিদে জলের দরে 10 তলার ফ্ল্যাটটি বেচলেন যুগল কিশোর। গিরিশ বিনা দুজনেই বেসরকারি সংস্থার উচ্চপদস্থ চাকুরে ছিলেন। সচ্ছলতা ছিল, কিন্তু ওই বহুতলে ফ্ল্যাট কেনাটা ছিল সামর্থ্যের বাইরে। গিরিশ নির্বোধ ছিলেন না। কেন সস্তায় ফ্ল্যাট দিচ্ছেন খেতোয়াত সাহেব বিলক্ষণ বুঝেছিলেন। সম্ভবত পারিবারিক শান্তির কারণেই সব জেনেও মেনে নিয়েছিলেন, মানিয়েও নিয়েছিলেন। মেনে নিতে পারেননি বিমলা খেতোয়াত, মানিয়ে নিতেও না। পরকীয়া থেকে স্বামীকে দূরে সরিয়ে আনতে চেষ্টার কসুর করেননি। ঝগড়া করেছেন স্বামীর সঙ্গে। প্রবল অশান্তি হয়েছে দিনের পর দিন। ঘরে ওঝা ডাকিয়ে তন্ত্রমন্ত্রেরও ব্যবস্থা করেছিলেন। লাভ হয়নি কিচ্ছু। যুগল কিশোরের ঘনিষ্ঠতা ক্রমশ বেড়েছে মিসেস নওলাখার সঙ্গে। রোজ সকালে নওলাখাদের বাড়িতে চা বিস্কুট, সন্ধ্যাবেলা তাস আড্ডা, মদ্যপান। চোখের সামনে দেখতে দেখতে একটা সময় প্রায় অসুস্থ হয়ে পড়েন বিমলা। খেতোয়াতদের একমাত্র পুত্র অনিল চাকুরিজীবী। নিজেকে নিয়ে থাকতেন। মা বাবার দাম্পত্য অশান্তির ব্যাপারে উদাসীন ছিলেন। নারী চরিত্র দেবানা জানান্তি কুত মনুষ্যা। মানসিক অশান্তিতে নিত্যদিন ক্ষতবিক্ষত হতে থাকা বিমলা ঠিক করলেন
পৃথিবী থেকেই সরিয়ে দেবেন নওলাখা দম্পতিকে। বিনার প্রতি আক্রোশ সহজবোধ্য, গিরিশের উপর তীব্র রাগ পরকীয়াকে প্রশ্রয় দেওয়ার জন্য। কিন্তু তিনি একা অশক্ত মহিলা, কাজটা করবে কে? বিমলা ডেকে পাঠালেন খোকনকে, খেতোয়াদদের কোম্পানির দীর্ঘদিনের পিয়ন খোকন গিরি। একতলার অফিসে থাকে, প্রায় রোজই আসে ফ্ল্যাটে। খোকনের হাত দিয়ে খাম ভর্তি টাকা বিনার কাছে মাঝে মাঝেই পাঠান যুগল কিশোর। বিমলা প্রস্তাব দিলেন, গিরিশ বিনাকে খুনের বিনিময়ে 1,00,000 টাকা দেবেন, 40,000 অগ্রিম। প্রথমে গড় রাজি ছিল খোকন, সে তো আর পেশাদার খুনি নয় যে সুপারি নিয়ে মানুষ মারবে। বিমলা টাকার লোভ দেখাতেই থাকলেন, হাতে ধরিয়ে দিলেন নগদ 40,000। মাথা ঘুরে গেল খোকনে। সে সময়ে 1,00,000 মানে অনেক টাকা। পিয়নের চাকরি ছেড়ে নিজের ছোটোখাটো ব্যবসা চালু করার পক্ষে যথেষ্ট। খোকন রাজিও হয়ে গেল। একা মুশকিল হবে, শুরু হলো সঙ্গী সাথী জোটানোর কাজ। কাঁচা টাকার লোভ বড় সাংঘাতিক, জুটেও গেল 3 সাগরেদ। রঞ্জিত রাও ওরফে রাজু একসময় খেতোয়াতের গাড়ি চালাতো। চাকরি ছেড়ে দিয়ে কিছুদিন অন্য বেসরকারি সংস্থার গাড়ি চালিয়েছিল। তারপর আবার ফিরে এসে রামেশ্বর অ্যাপার্টমেন্টেরই 7Dর বাসিন্দা ওমপ্রকাশ ভুয়ানিয়ার ড্রাইভারের চাকরি নিয়েছিলেন। খোকন রাজুর সঙ্গে যোগ দিল জগদীশ যাদব, মিস্টার খেতোয়াতের অফিসের সাফাই কর্মী। জগদীশই জোটালো কুকর্মের চতুর্থ শরিককে, কামিনী কুমার রায়, দক্ষিণ কলকাতার একটা গ্যারেজের কর্মী। চুক্তি হলো, কাজ শেষ হলে প্রত্যেকে পাবে 25,000 করে। অগ্রিম টাকা থেকে 10,000 করে ভাগ হলো। দুটো দামি ইয়াশিকা ক্যামেরা কিনে ফেলল খোকন আর রাজু। কামিনী কিনল দামি সুটকেস। খুনের ঘটনা প্রবাহ ছিল এরকম। মনে রাখুন, ক্রিসমাস ইভের রাত, গমগম করছে বহুতল প্রাঙ্গণ। গাড়ির স্রোত সন্ধ্যে থেকেই ঢুকছে বেরুচ্ছে। কেউ পার্টিতে যাচ্ছেন, কারো আবার বাড়িতেই উৎসবের আয়োজন। অতিথিদের অবিরাম আনাগোনা, কর্মীরা উঠছেন নামছেন সর্বক্ষণ। দিনটা ভেবেচিন্তেই বেঁচেছিল খোকনরা। নওলাখাদের পুত্রবধূ যে 24 নয় 26 তারিখে ফিরবেন, সে খবর বিমলা আগাম জানিয়ে দিয়েছিলেন খোকনকে। খোকন, রাজু এবং জগদীশ নিরাপত্তা রক্ষীদের বহুদিনের পূর্ব পরিচিত। অপরিচিত বলতে কামিনী, যাকে সঙ্গে নিয়ে রাজু 9টা নাগাদ উঠে গেল নিজের 7 তলার কোয়ার্টারে, যা বরাদ্দ গৃহকর্মীদের জন্য। নিয়ম অনুযায়ী রিসেপশনের রক্ষীরা আটকালো না। জগদীশ গেল একটু পরে, যোগ দিল রাজু আর কামিনীর সঙ্গে। বিমলা খেতোয়াত ঠিক 9:30 নাগাদ বেল বাজালেন নওলাখাদের ফ্ল্যাটে। দরজা খুললেন বিনা নওলাখা। বিমলা বললেন, তার স্বামী বোধহয় সকালে পান পরকের কৌটোটা ফেলে গিয়েছেন, বাড়িতে খুঁজে পাচ্ছেন না, একটু যদি দেখা যায়। বিনা দেখে শুনে জানালেন, না, এখানে তো নেই। ততক্ষণে বিমলার যা দেখার ছিল দেখা হয়ে গিয়েছে। নিশ্চিত হয়ে গিয়েছেন বাড়ির গৃহকর্মীরা কেউ নেই। প্রতিমা, মনিকা, শম্ভু কাজ শেষ করে বেরিয়ে গিয়েছে। খোকন অপেক্ষা করছিল বিমলার নির্দেশ মতো নিচে ইন্টারকামের কাছে। ঠিক 10টায় বিমলার ফোন আসার কথা। যথাসময়ে ফোন এলো। বিমলা জানালেন, লাইন ক্লিয়ার, এটাই মোক্ষম সময়। যুগল কিশোর ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন। পুত্র অনিল বেরিয়েছে পার্টিতে, রাত হবে ফিরতে। খোকন সিঁড়ি দিয়ে 7 তলায় উঠল। ডেকে নিল রাজু, জগদীশ, কামিনীকে। একটি বড় ব্যাগের সঙ্গে ছিল লোহার ব্লেড, শাবল ইত্যাদি। 10:05 বেল বাজল নওলাখাদের 10Cর ফ্ল্যাটে। গিরিশ নওলাখা আইহোল দিয়ে দেখলেন খোকনকে, বহুদিনের পরিচিত মুখ। খুলে দিলেন দরজা। ঝাঁপিয়ে পড়ল খোকন আর তার দলবল। প্রতিরোধ ব্যর্থ হলো গিরিশের। পাজামা পাঞ্জাবি পরেছিলেন, শাল ছিল গায়ে। ওই শালি গলায় পেঁচিয়ে খুন করল খোকন। বেডরুমে ছিলেন বিনা। বেরিয়ে এসে চেষ্টা করলেন টেলিফোনের কাছে যাওয়ার। বৃথা চেষ্টা। ফোনের তার ততক্ষণই কেটে দিয়েছে দুষ্কৃতীরা। বিনাকে যথেষ্ট শারীরিক হেনস্থা করা হলো। বেডরুমে পড়ে থাকা একটি শাড়ির প্রান্ত দিয়ে শ্বাসরোধের চেষ্টা হলো। অন্য প্রান্ত সিলিং ফ্যানে বেঁধে দেওয়া হলো। চেষ্টা বিফল হওয়ায় বালিশ মুখ চেপে কেটে নেওয়া হলো প্রাণবায়ু। এরপর গেস্টরুমের আলমারি ভেঙে যথেষ্ট লুটপট এবং সরে পড়া। দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হলো। খোকন, রাজু, জগদীশ ফিরে এলো নিজেদের কোয়ার্টারে।
স্নান করে শুয়ে পড়ল দিব্যি। কামিনী একমাত্র বহিরাগত। ভোর হওয়ার আগে ব্যাগ ভর্তি লুঠের সামগ্রী সমেত পালালো পাঁচিল টপকে, ঝিমোতে থাকা নিরাপত্তা রক্ষীদের এড়িয়েই। ঠিক ছিল লুটের মাল পরে ভাগ হবে। খোকনের জবানবন্দির ভিত্তিতে গ্রেফতার করা হলো বিমলা খেতোয়াতকে। বিমলা অপরাধ স্বীকার করলেন। কয়েকদিনের মধ্যে পুলিশের জালে ধরা পড়ল রাজু আর কামিনী। জগদীশ পালিয়েছিল বিহারের প্রত্যন্ত জেলার বাড়িতে। ধরে আনলেন গোয়েন্দারা। লুট করা জিনিস খুনের পরে রাতেই ভাগ করে নিয়েছিল 4 মূর্তি। উদ্ধার হলো প্রচুর গয়নাগাটি, খড়ি, ঘর সাজানোর বহু দামি সামগ্রীও, যা শনাক্ত করলেন প্রয়াত নওলাখা দম্পতির পুত্র ও পুত্রবধূ। আশ্চর্যের ঘটনার পরে দুদিনও খোকন, রাজু, জগদীশ ওই অ্যাপার্টমেন্টেই কাজ করে গিয়েছে নির্বিকারে, বিন্দুমাত্র স্নায়ুচাপ ছাড়াই। পুলিশের জিজ্ঞাসাবাদের উত্তর দিয়েছে, চা এনে দিয়েছে তদন্তকারী দলের জন্য। একে কি বলে ক্রিমিনাল মাইন্ড? সুজিত মিত্র, আগেই লিখেছি, তদন্তকারী অফিসার ছিলেন। পদোন্নতির পর দীর্ঘদিন ওসি হোমিসাইড পদে চাকরি করেছেন সুনামের সঙ্গে। বছর 2 আগে অবসর নিয়েছেন ডিসি স্পেশাল ব্রাঞ্চ হিসেবে। যত্নশীল এবং লড়াকু তদন্ত করেছিলেন। যত্নের অংশবিশেষ প্রথমে বলিনি। গরফা মেইন রোডের কমল স্টুডিও থেকে খোকন ও রাজু কিনেছিল 2টি ইয়াশিকা ক্যামেরা। সেই স্টুডিও থেকে বাজেয়াপ্ত করা হলো সংশ্লিষ্ট ক্যাশ মেমো 2টি। কামিনী অগ্রিম থেকে পাওয়া ভাগের টাকায় একটি বড় সুটকেস কিনেছিল ভবানীপুরের দোকান থেকে। সেই ক্যাশ মেমো বাজেয়াপ্ত করা হলো। কামিনী গ্রেপ্তার হওয়ার পর দেখা গিয়েছিল ডান পায়ের পাতায় ক্ষত চিহ্ন। পাঁচিল টপকে পালানোর সময় লোহার শলাকায় আঘাত লেগেছিল। পাঁচিলে দাগ ছিল রক্তের। সেই রক্ত যে কামিনীরই প্রমাণ করতে হলো বৈজ্ঞানিক পরীক্ষায়। ঘটনাস্থলের নানা জায়গা থেকে নেওয়া হাত পায়ের ছাপ পাঠানো হলো ফরেন্সিক পরীক্ষায়। মিলে গেল 4 আততায়ীর সঙ্গেই। আদালতে গোপন জবানবন্দিতে দোষ কবুলও করল খোকন এবং রাজু। পড়তে যতটা সহজ মনে হলো, আদতে সাক্ষ্য প্রমাণ সংহত করার কাজটি তার চেয়ে ঢের বেশি কঠিন ছিল। গ্রেফতার পরবর্তী তদন্ত আসলে মালা গাঁথার মতোই। ঠান্ডা মাথায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি একটি করে প্রমাণ ঘটনা পরম্পরা অনুযায়ী সাজিয়ে তবেই তৈরি হয় এ ধরনের জটিল মামলার চার্জশিট। মালাটি নিখুঁত গাঁথতে পারলে জাল কেটে বেরোনোর রাস্তা থাকে না অভিযুক্তের। আইনের কাছে নতজানু হতে হয় নিরুপায়ভাবে। তদন্তের প্রেক্ষিতে লড়াকু শব্দটি লিখেছি আগের এক অনুচ্ছেদে, সচেতনভাবেই। 3 মাসের মধ্যেই পেশ হলো চার্জশিট, শুরু হলো বিচার পর্বের লড়াই। অন্যতম অভিযুক্ত রাজু নিজেই ইচ্ছা প্রকাশ করল রাজসাক্ষী হওয়ার। কাজ কিছুটা সহজ হলো পুলিশের। খেতোয়াত পরিবার অত্যন্ত বিত্তশালী ছিলেন। বিমলা জামিনের জন্য রাজ্যের এবং ভিন রাজ্যের প্রথিত যশা আইনজীবীদের লাগানো হয়েছিল। কলকাতা পুলিশের পক্ষে ছিলেন অভিজ্ঞ পাবলিক প্রসিকিউটর শিশির ঘোষ। অন্যদিকে আইনি দুনিয়ার তারকাদের ছড়াছড়ি। বিচার চলাকালীন তীব্র চাপান উত্তরের সাক্ষী থাকল আদালত। কিন্তু ওই যে লিখলাম, মালাটি গাঁথা হয়েছিল নিপুণ। 1999 সালের আলিপুরের জেলা আদালত বিমলা খেতোয়াত, খোকন গিরি, কামিনী কুমার রায় এবং জগদীশ যাদবকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। রাজসাক্ষী রাজু আগাগোড়া সহযোগিতা করেছিল। মুক্তি দেওয়া হলো প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে। মামলা গড়ায় হাইকোর্টে, যেখানে রাষ্ট্রের আর এক প্রস্ত লড়াই 1 ডজন নামজাদা আইনজীবীর সঙ্গে। হাইকোর্টও নিম্ন আদালতের রায় বহাল রাখল বিস্তর সওয়াল জবাবের পর। সেটা 2006 সাল। পরের ধাপ সুপ্রিম কোর্ট। ততদিনে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিমলা খেতোয়াত। দেহের একটি দিক প্রায় পক্ষাঘাতগ্রস্ত। আরও নানা ব্যাধি বাসা বেঁধেছে শরীরে। স্বাস্থ্যজনিত কারণে বিমলাকে জামিন দেয় সর্বোচ্চ আদালত। একটু সুস্থ হলেই আত্মসমর্পণ করতে হবে ফের, এটাই ছিল শর্ত। বিমলা ফেরেন শরৎ বোস রোডের ফ্ল্যাটে। সুপ্রিম কোর্টও শেষমেশ হাইকোর্টের রায়ের সঙ্গেই সহমত হয়। তার আগেই অবশ্য জাগতিক আদালতের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিলেন বিমলা। 2008 জুনের এক দুপুরে 10 তলার বারান্দা থেকে ঝাঁপ দেন নিচে। মৃত্যু ঘটে মাটি ছোঁয়া মাত্রই। দেহের পাশে ওর ক্রাচটি পড়েছিল, যেটি সঙ্গে নিয়েই মরণ ঝাঁপ দিয়েছিলেন। কেন আত্মহনন? ফের কারাবাসের আতঙ্ক, সামাজিক অসম্মানের গ্লানি, নাকি বিবেক দংশন, নাকি জীবন যখন শুকায় যায় মুক্তি এভাবেই আসে করুণা ধারায়?
আর এখানেই শেষ হচ্ছে আজকে আমাদের গল্প করুণা ধারায় এসো।